তোমাদের সবাইকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমরা সবাই ভালো থেকো। অ্যাকচুয়ালি আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির থার্ড সেমের স্টুডেন্ট রয়েছো, তোমাদের আমি পার্ট 1 CC6 থেকে সাজেশান দিয়েছিলাম। সো আমি আজকে পার্ট 2 CC6-এর সাজেশানসগুলো আপলোড করছি। এগুলো থেকে কোশ্চেন্স আসবে, তোমরা জাস্ট এগুলো যাদের রেডি হয়নি ওগুলো কিন্তু তোমরা করে নাও। সো অ্যাকচুয়ালি দেখো, আর তোমরা যারা আমার অনলাইনের ব্যাচে ছিলে, তোমাদের এখন কোনো এগুলো দেখার দরকার নেই। অ্যাকচুয়ালি আমি এখানে কোনো নতুন কিছু কথা বলবো না, কারণ তোমাদেরকে আমি সবটাই পড়িয়েছিলাম লাইন ধরে ধরে। তো আমি এখানে কোনো কিছু নতুন কথা বলবো না। এই কথাগুলো আমি তোমাদের 1 থেকে 1.5 মাস আগে বলেছি এবং বলেও আসছি। সো তোমরা অনায়াসে ভিডিওটা স্কিপ করতে পারো। আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলবো, হয়তো অনেকেই তোমরা লাইন ধরে ধরে শর্ট স্টোরিজগুলো, পোয়েট্রিগুলো এবং আমি বলবো তোমার যে আর্মস অ্যান্ড দ্য ম্যান ড্রামাটা রয়েছে, তোমরা অনেকেই পড়েছো, পড়লে ভালো। আর যারা পড়োনি তাদেরকে এখন কিচ্ছু ভয় করার দরকার নেই। আমি যে কোশ্চেন্সগুলো প্রোভাইড করছি, তোমাকে কী করতে হবে, এই কোশ্চেন্সগুলো কিন্তু রেডি করে ফেলতে হবে। বুঝতে পারছো? সো আমি এখন বেশি কিছু কথা বলবো না, সোজা আমি চলে যাব C6-এর পার্ট 2 নিয়ে। অ্যাকচুয়ালি আমি পোয়েট্রি সেকশান থেকে তোমাদের আমি দিয়েছিলাম তোমাদের কোনগুলো করতে হবে, এবং শর্ট স্টোরিজ থেকে যে বিভিন্ন কোশ্চেন্সগুলো রয়েছে আমি কিন্তু এগুলো দিয়ে দিয়েছিলাম। এবং আমি একটা কথা বলেছিলাম যে তোমরা কেউ বড় কোশ্চেন লেখার সময় বা 5 মার্কসের কোশ্চেন্স লেখার সময় কোনো একটা টপিকের ওপরে শুধুমাত্র কোশ্চেন্সগুলো লিখে দিয়ে এসো না। অনেকেই বুঝতে পারলেন না ব্যাপারটা। আমি বলছি যে তুমি পোয়েট্রি থেকে প্রত্যেকটা কোশ্চেন্স লেগে গেলো, তুমি কিন্তু ওখান থেকে কিন্তু লিখো না। তোমার পোয়েট্রিও লেগেছে, ড্রামাও লেগেছে এবং শর্ট স্টোরিও লিখেছে, তাহলে তুমি কী করবে, এটাকে অ্যামালগামেট করবে, মানে একটা মিশ্রণ করে লিখবে যাতে খাতাটা একটু আলাদাভাবে রিপ্রেজেন্ট করা হয়। আমি বারে বারে কথাটা বলে আসছি, তাতে তোমার নাম্বার অনেকটা হাই হবে। তুমি যদি একটা ঘোরানায় লিখে যাও তাহলে নাম্বার কিন্তু কমে যাবে। সো এটা একটু মাথায় রেখো। দেন আমি চলে আসছি তোমাদের ড্রামা সেকশান থেকে কোন কোশ্চেন্সগুলো করবে। অ্যাকচুয়ালি দেখো, ড্রামাটা খুব ইন্টারেস্টিং ড্রামা ছিল আর্মস অ্যান্ড দ্য ম্যানের। ওটার মডার্ন ড্রামা, এটা পড়া উচিত ছিল তোমাদের। তুমি যদি পড়তে লাইন ধরে ধরে, তাহলে অনেক হিউজ টাইম দিয়েছে, তাহলে কিন্তু তোমার 2 মার্কস এবং 5 মার্কসে নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার ছিল না, হতো না এখন। সো দেখো, আমি ড্রামাটার যে কোশ্চেন্সগুলো রয়েছে ওগুলো দেওয়ার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই আর্মস অ্যান্ড দ্য ম্যান নিয়ে। প্রথম কথা মনে রাখবে, এটা লিখেছিলেন আর্মস অ্যান্ড দ্য ম্যান জেবি শো। ওকে, দেখো, আর্মস এখানটায় রিপ্রেজেন্ট করছে ওয়্যারকে এবং ম্যান রিপ্রেজেন্ট করছে লাভকে। বুঝতে পারছো? তাহলে আর্মস কী বললাম, রিপ্রেজেন্ট করছে ওয়্যারকে এবং ম্যান রিপ্রেজেন্ট করছে লাভকে। আর এই ওয়্যার এবং লাভ নিয়ে আমাদের যে কনভেনশনাল যে আইডিয়াগুলো রয়েছে, মানে কি, একটা সৈনিক যুদ্ধে যাচ্ছে, মানে আমরা কি কি ভাবি ভাবি বলো তো, ও হচ্ছে যুদ্ধক্ষেত্রে থেকে নিজের জীবন দিয়ে হলেও কী করবে, তার দেশকে রক্ষা করবে, এটাই আমাদের একটা আইডিয়া। কিন্তু ও যে মারা যাচ্ছে বা ওরা যে তার প্রাণটা যে ছড়ে যাচ্ছে, এটা আমরা ভাবি না। এটাই আমাদের কনভেনশনাল আইডিয়া। এবং দেখো, লাভ লাভ নিয়ে আমাদের অনেক বড় রকম আইডিয়োলজি রয়েছে। এগুলো কী করেছেন যে বিষয়, এগুলো প্রত্যেকটা জিনিসকে তিনি ব্রেক করেছেন এবং রিয়েলিটিটাকে তুলে ধরেছেন। যেমন যখন ব্লান্সলি রায়নার কাছে এসেছিল, তখন বলছিল যে সৈনিকের প্রথম কাজ তার নিজের জীবনকে বাঁচানো, তারপরে পরের কথা, এটাই তো রিয়েলিটি। ওকে, এই যে রিয়েলিটি কথাগুলোকে যখন রায়নার কাছে বলেছিল, তখন রায়না কিন্তু অ্যাকচুয়ালি সার্জিয়াস থেকে দূরে সরে এসে সার্জিয়াসের ফেক যে লাভগুলো নিয়ে যাচ্ছে বা ফেক যে আইডিয়াগুলো নিয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু ব্লান্সলি ভেঙেছিল এবং রায়নার যে ট্রু সেলফটা দেখিয়ে দিয়েছিল ব্লান্সলি। তার জন্য কিন্তু পরবর্তীতে আমরা দেখব ব্লান্সলি এবং তোমার রায়নার মধ্যে তাদের এনগেজটা হয়েছিল। এবং সার্জিয়াস এবং লুকাকে বলবো, সার্ভেন্ট হলেও লুকা হচ্ছে যে বার্নার্ড শয়ের প্রজেক্টেড গার্ল। কীভাবে একটু আপার ক্লাসকে ধরে কীভাবে একটা মেয়ে তার সোসাইটি থেকে একটা বিলংস করতে পারে একটা সম্মানের সঙ্গে, সেটা কিন্তু লুকার দ্বারা বোঝা যায়। তার জন্য অনেক কিছু ব্যাপার রয়েছে, তার জন্য তোমাকে মনে রাখতে হবে। এটা সাবটাইটেলে ছিল এন্টি রোমান্টিক কমেডি ইন 3 অ্যাক্ট। কেন বলো তো? প্রথম একটা শুরু হয়েছিল, তোমরা মনে রাখবে, ড্রাগাবন পাসের কাছে নভেম্বর 1885। ওকে, বুঝতে পারছো? এটা আছে যে তোমার ফার্স্ট অ্যাক্ট। সেকেন্ড একটা শুরু হচ্ছে তারা যখন ফিরছে, তাহলে পেটককের গার্ডেনে এটা শুরু হচ্ছে। বুঝতে পারছো? নিকোলা লুকা কথা বলছে এবং একে একে করে ফিরছে, মানে সার্জিয়াস আগে ফিরছে পেটকক, দেন ফিরছে সার্জিয়াস, এদের নিয়ে কথা হচ্ছে। অ্যান্ড থার্ড একটা যে শুরু হয়েছে সেটা হচ্ছে যে লাইব্রেরি সিন। অ্যাকচুয়ালি ব্লান্সলি কোডটা ফেরত দিতে এসছে, যারা পড়েছো ধরতে পারছো। ওখানটায় সৈনিকের যে এক্সচেঞ্জগুলোকে নিয়ে ফায়ারডে ওগুলো কথা চলছে এবং ব্লান্সলি এগুলোকে জাস্ট মিটমাট করছে। এটা নিয়ে আমাদের সিনটা রয়েছে। সো এটা তার জাস্ট মনে রাখবে। এবং নাটকটা ব্যাকগ্রাউন্ডটা ছিল সার্বো বুলগেরিয়ান ওয়ার 1885। অ্যাকচুয়ালি বুলগেরিয়া এবং সার্বিয়াদের মধ্যে যুদ্ধ হলেও ব্যাক ফোর্স ছিল, মনে রাখবে, বুলগেরিয়াকে সাপোর্ট করেছিল রাশিয়ানরা এবং তোমার যে সার্বিয়াকে সাপোর্ট করেছিল অস্ট্রিয়ানরা। কিন্তু একমাত্র সৈনিক ছিল ব্লান্সলি,
সুইস, বুঝতে পারছো, যিনি সার্বিয়ার হয়ে যুদ্ধ করেছিলেন, বুঝতে পারছো, একে বলা হবে, এই জন্য কী বলা হবে বলো তো, মেশিনারি সোলজার। ওকে, সো আরেকটা কথা তোমাকে জানতে হবে এখানটায়, যে আমাদের যে আইডিয়াগুলো রয়েছে এই যে ওয়্যার অ্যান্ড লাভ নিয়ে, প্রত্যেকটা আইডিয়া তিনি পুট করেছেন এবং পরবর্তীকালে জেবি শ কী করেছেন বলো তো, হি ব্রেক্স দ্য কনভেনশনাল আইডিয়া অফ ওয়্যার অ্যান্ড লাভ, বুঝতে পারছো, তার জন্য জেবি শকে কী বলা হবে বলো তো, আইকোনোক্লাস্ট। বোঝা গেল? একটা সেভিয়ান হিরো মানে যে শয়ের যে আইডিয়াগুলোকে ক্যারি করছে, যে ক্যারেক্টারগুলো, সেটাকে বলা হবে সেভিয়ান হিরো। এবং তার যে ক্যারেক্টারগুলো পাপেট লাইক ক্যারেক্টার, মানে ক্যারেক্টারের প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম ড্রাস্টিক চেঞ্জ হবে না। যেভাবে আমরা ম্যাকবেথ দেখেছিলাম একটা বিশালভাবে ড্রাস্টিক চেঞ্জ হয়েছিল ম্যাকবেথের, কিন্তু শয়ের ক্ষেত্রে আমরা তা দেখতে পাবো না। ওকে, আর আর্মস অ্যান্ড দ্য ম্যানটা নেওয়া হয়েছিল, তোমার এটা মনে রাখবে অবভিয়াসলি 2 নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট। এটা ভার্জিলের একটা এপিক পোয়েম রয়েছে এনিড। ওকে, সো এই এনিডকে ট্রান্সলেশন করেছিলেন ড্রাইডেন, এবং ড্রাইডেন যে ট্রান্সলেশন আর্মস অ্যান্ড দ্য ম্যান আই সি। ওকে, এখান থেকেই কিন্তু নেওয়া হয়েছিল তোমার আর্মস অ্যান্ড দ্য ম্যান। এটা একটু জাস্ট মনে রেখো। দেখো প্রত্যেকটা যে ড্রামা আমি একেবারে পুঙ্খানুপুঙ্খ বলবো এটা তো সম্ভব নয়, সো এগুলো পড়া উচিত ছিল। সো আমি একটু বলে দিচ্ছি। তাও অ্যাক্ট ওয়ানটা যে শুরু হচ্ছে অ্যাকচুয়ালি রায়নার বেড চেম্বারের মধ্য দিয়ে শুরু হচ্ছে। সেখানটায় দেখবো হঠাৎ করে রায়না ন্যাচারাল যে সিনারিও, মানে বুলগেরিয়ান যে পিকগুলো দেখছে, স্নোই বলকানসগুলোকে, বলকানস বুঝতে পারছো, পর্বত। দেন হঠাৎ করে আমরা দেখবো ব্লান্সলি ঢুকে আসবে তার রুমে এবং বিভিন্ন রকম কথা হবে এখানটায়, এবং রায়না তাকে বাঁচাবে পরবর্তীকালে, এবং কোড দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হবে, মানে ওর বাবার কোডটা দিয়ে পরে পাঠিয়ে দেওয়া হবে, যাতে করে না তোমার বুলগেরিয়ান বা রাশিয়ানরা কেউ চিনতে না পারে। দেন আমরা দেখে নেব তোমার সেকেন্ড যে অ্যাক্টর রয়েছে, এখানটা একে একে বাড়ি ফিরবে যুদ্ধ জয় করে এসে, পেটকভ এবং তোমার সার্জিয়াস, এখানে বিভিন্ন রকম কথা হবে। দেন আমরা দেখব এইখানটাইতে রয়েছে যে সার্জিয়াস এবং তোমার লুকার মধ্যে একটা সিন দেওয়া হয়েছে, ওদের মধ্যে একটা কথা, মানে লাভ রিলেশনটা চলবে, ফ্ল্যাটি লাভ রিলেশনস। ওকে, বেশ ভালো ভালো বেশ কথা রয়েছে। দেন আমরা থার্ড একটা আমরা দেখবো একটা কোড এপিসোড দেখতে পাবো। দেন আমরা পরবর্তীকালে আমরা ব্লান্সলি এবং তোমার সার্জিয়াস এর বিভিন্ন রকম কনসেপ্টগুলো আমরা বুঝতে পারবো। ধীরে ধীরে ব্লান্সলি রায়নাকে বিয়ে করবে, মানে বিয়ে করতে আসবে, এরকমভাবে শেষ করা রয়েছে। আর দেন আমরা আরেকটা দেখতে পাবো যে সার্জিয়াস কিন্তু লুকাকে বিয়ে করবে এবং নিকোলা কিন্তু একাই থেকে যাবে। হ্যাঁ, ওকে, এই জন্য তোমার ব্লান্সলি বলেছিল যে বুলগেরিয়ার মধ্যে সবথেকে এবিলেস্ট ম্যান কে বলো তো, নিকোলা। ওকে, সেটি যদি জার্মান এবং রাশিয়ান যদি জানতো, ওকে, তাহলে বা ফ্রেঞ্চ, সরি আমি ভুলে যাচ্ছি, তাহলে কিন্তু তিনি তার ম্যানেজার করতেন কোনো একটা অফিসের, এরকম বলেছিল ব্লান্সলি। এভাবে একটা পড়লে ব্যাপারটা ভালো বলা যেত। যেটা আমি যতটা তোমাদের ইজি করা যায় আমি এভাবে বললাম, কিন্তু লাইনগুলো খুব মারাত্মক রয়েছে। ব্লান্সলির লাইনগুলো তো খুবই ইম্পর্ট্যান্স। দেন আমরা দেখব তোমার সার্জিয়াসের কিছু মুখে কথা দেওয়া হয়েছে যে বিষয়ের মধ্য দিয়ে, সেগুলোও খুব ইম্পর্ট্যান্স রয়েছে, এবং প্রত্যেকটা অনেকগুলো লাইন কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে, বা ডানকুইজেটের রেফারেন্স রয়েছে, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, এগুলো তোমাদের দেখে যাওয়া উচিত। সো আমি বেশি কিছু কথা বলবো না, সোজা আমি ড্রামা সেকশন থেকে কোন কোন কোয়েশ্চেন্সগুলো দেখে যাবে আসবে ওগুলো আমি জাস্ট আলোচনা করে দিচ্ছি, জাস্ট দেখে নাও। সো প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে, কমেন্ট অন দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল। ওকে, অ্যাকচুয়ালি বলতে চাইছে টাইটেল অফ দ্য আর্মস অ্যান্ড দ্য ম্যান, ডিসকাস দ্য টাইটেল অফ দ্য আর্মস অ্যান্ড দ্য ম্যান। ওকে, হয়তো আমি লিখিয়ে দিয়েছি, তোমরা চেক করলে পেয়ে যাবে। দেন ডিসকাস দ্য ক্যারেক্টার অফ রায়না অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য নিউ ওমেন, অর হয়েছে ক্যান সয়েজ আর্মস অ্যান্ড দ্য ম্যান রিনেম দ্য এডুকেশন অফ রায়না। এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। দেখো নেক্সট রয়েছে ইজ শ অ্যান আইকোনোক্লাস্ট, আমি বললাম, অ্যান্ড ডিসকাস উইথ রেফারেন্স টু হিজ প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান। আইকোনোক্লাস্ট মানে বুঝতে পারছো, আমাদের যে কনসেপ্ট রয়েছে ওয়্যার এবং লাভ নিয়ে, সেগুলো কিন্তু ভেঙে দিয়েছিল যে বিষয়। দেন আমরা দেখবো ডিসকাস দ্য রোল অফ লুকা, এটা 5 মার্কস। ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ এন্টি রোমান্টিক ইন ইন্টেনশন বাট রোমান্টিক ইন ইটস ফাইনাল ইম্প্যাক্ট, ডিসকাস, এটা ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, কমেন্ট অন দ্য স্টেজ ডিরেকশনস, এটা 5 মার্কসের জন্য রয়েছে। অ্যান্ড ডিসকাস আর্মস অ্যান্ড দ্য ম্যান যে এন্টি রোমান্টিক কমেডি, একই কোশ্চেন 5 আর 7 বলতে গেলে। 8এর কোশ্চেন দেখো, ব্লান্সলি হ্যাজ বিন পোর্ট্রেড অ্যাজ এ ফয়েল টু দ্য সার্জিয়াস, ওকে, ইন সয়েজ আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটা ইম্পর্ট্যান্ট। দেন আমরা দেখে নেব রাইট এ নোট অফ দ্য ইউজ অফ আয়রনি ইন দ্য আর্মস অ্যান্ড দ্য ম্যান, এগুলো জাস্ট খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। আমি নেক্সট তোমাদের জন্য আমি শর্ট টপিকগুলো অলরেডি রয়েছে, আমি এগুলো নিয়ে আসবো, তোমরা সঙ্গে থেকো, এটাই বলবো। এবং আমি যে বললাম আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটা আমরা একটু বোঝার চেষ্টা করো, দেন তোমরা করে নাও। এটা খুবই ভালো যদি তুমি ড্রামা থেকে কোশ্চেন চুজ করতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স অ্যাগেন।